রাসেল ভাইপার সাপ চলে আসছে মাননীয় স্পিকার। এই সাপ আসার কারণে সরকারে যখন সাপ আসে প্রকৃতিতে বেজি থাকে, এই বেজি করে কি সাপরে নিয়ন্ত্রণ করে, কিন্তু এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই সাপরে ধরবে। মাননীয় স্পিকার, ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানাই যে যদি তিনি মিন করে ওই কথাটি বলে থাকেন, মন থেকে বলে থাকেন যে জেনারেল আজিজ কিংবা বেনজির সাবেক পুলিশ প্রধান, সেনাপ্রধান যাই হোক না কেন তাদের অপকর্মের দায় সরকার নেবে না, এই কথা যদি তিনি মনে প্রাণে বিশ্বাস করে বলে থাকেন তাহলে আমি ধন্যবাদ জানাই। আর যদি অভিনয়ের জন্য, জনগণকে ধোঁকা দেওয়ার জন্য, আইওসের জন্য বলে থাকেন তাহলে আমি ঘৃণা প্রকাশ করছি, আমি ধিক্কার জানাচ্ছি। কারণ সরকারের ভেতরে রাসেল ভাইপার ভর্তি। সরকারি দলের আমলা কামলারা রাসেল ভাইপারের চাইতে কম নয়। সংসদে ঝড় উঠালেন এরকম ভাবে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যারিস্টার সুমন বলেন, শুধু রাসেল ভাইপার আতঙ্ক নয়, সরকারের ভেতরে যে রাসেল ভাইপার রয়েছে তারা দেশটাকে বিক্রি করে দিচ্ছে, দেশটাকে শেষ করে দিচ্ছে। এই রাসেল ভাইপারদের মুখোশ উন্মোচন করেছেন ব্যারিস্টার সুমন। চলুন আমরা এই ভিডিওটা দেখে আসি। আপনারা জানেন যে শ্রীলঙ্কা যখন দেউলিয়া হয় তখন সবাই বলছেন যে বাংলাদেশ আর মাত্র সময়ের ব্যাপার, বাংলাদেশও দেউলিয়া হয়ে যাবে। পাকিস্তান যখন দেউলিয়ার পথে তখন বলছেন আর একটু সময়ের ব্যাপার। ইন্ডিয়া যখন চাপে পড়ছে বলছেন যে আর সময়ের ব্যাপার। কিন্তু কোনো সময়ই আমাদেরকে অর্থনৈতিকভাবে দাবাই রাখা যায় নাই। কারণ হচ্ছে গিয়ে ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা তাদের সম্পদ আমাদের চেয়ে কোনো অংশেই কম ছিল না। তবে একটা জায়গায় ঘাটতি ছিল, এদের জননেত্রী শেখ হাসিনা এদের হাতে ছিল না। মাননীয় স্পিকার, আমি এইটার সাথে সাথে বাজেটের উপর কয়েকটা কথা বলতে চাই যে এই সরকারের কয়েকটা প্রেশার নেওয়া লাগবে। এই প্রেশারটা আমি সাজেশন দিতে চাই মাননীয় স্পিকার। দেখেন, এই বাজেটে ঋণ দিয়ে উন্নয়ন ব্যয় মেটানো হবে। 2.5 লক্ষ কোটি টাকার লোন নেওয়া হবে, 1.5 লক্ষ প্রায় নেওয়া হবে হচ্ছে গিয়ে ব্যাংক থেকে। আমি মাননীয় প্রধানমন্ত্রী থাকলে বলতাম যে এমপি হওয়ার পর একটা গাড়ি কিনছি 1 কোটি টাকা দিয়ে, 50 লক্ষ টাকা লোন নিছি সাউথ ইস্ট ব্যাংক থেকে। এই লোন আর লোনের যে ইন্টারেস্ট, এটার কারণে রাতে ঘুম আসে না। মাননীয় প্রধানমন্ত্রী যে কিভাবে ঘুমাবেন এটা একমাত্র উনি জানেন। প্রায় 2.5 লক্ষ কোটি টাকার ঋণ ওনার মাথার উপরে থাকবে সব। আমি আরেকটা জিনিস বলতে চাই মাননীয় স্পিকার, আমাদের বড় চাপ ফরেন রিজার্ভ কমে যাওয়াটা একটা বড় চ্যালেঞ্জ। কারণ হচ্ছে গিয়ে যে বাজেট আপনারা এই সরকার এখানে দিচ্ছেন, আরেকটা বাজেটও আমাদের এই সরকারকে বা এই মাননীয় প্রধানমন্ত্রীকে ব্যর্থ করার জন্য আরেকটা বাজেটও আছে। এই বাজেটের যাতে এই সরকার ব্যর্থ হয় এটার নেতৃত্ব দিচ্ছেন তিনি হচ্ছেন গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি চাচ্ছেন এবং তার নেতৃত্বে যিনি সরকার গঠন করতেছেন তার নেতৃত্বে আছে হচ্ছে গিয়ে ডলার। এই ডলার হচ্ছে গিয়ে নেতৃত্বে চাচ্ছে যে আমাদের এই প্রধানমন্ত্রীর এই বাজেট যেন ফেল হোক। আমি আরেকটা জিনিস বলতে চাই, এক্সচেঞ্জ রেট ডেপ্রিসিয়েশন করছেন হচ্ছে গিয়ে রিসেন্টলি আরো 7 টাকা ডলারের সাথে। এক্সচেঞ্জ ডেপ্রিসিয়েশন করার কারণে ব্যালেন্স অফ পেমেন্ট যেটা, এইটা আমাদের মিটানো অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। এইটা একটা বড় প্রেশার মাননীয় স্পিকার। মুদ্রাস্ফীতি, আপনি জানেন যে টাকার দাম কমে যাচ্ছে, কমে গিয়ে 9.5% হয়েছে এই গত 20 মাস ধরে। আপনাদের কাছে তো মাত্র একটা সংখ্যা 9.5%, কিন্তু ফিক্সড ইনকাম যারা করে, যারা নির্দিষ্ট বেতনে চলে, তারা জানে যে মুদ্রাস্ফীতি এই পর্যায়ে 9.5% দিয়ে সংসার চালানো কতটা কঠিন। এটা একটা বড় চ্যালেঞ্জ মাননীয় স্পিকার। আপনি দেখেন টাকা পাচার, এই সরকারের বড় একটা সমস্যা, টাকা পাচার ঠেকানো যাচ্ছে না। আপনি দুর্নীতি করলে তো অর্থনীতিতে নিয়ে আসা যায়, টাকা পাচার হয়ে গেলে যে দেশে যায় এই দেশের অর্থনীতির বাজেট হয়ে যায়। আরে আমরা বঙ্গবন্ধুর খুনিরে আনতে পারি না, আর টাকা পাচার করে এই টাকা ফেরত আনবো কিভাবে? এইটা একটা বড় সমস্যা। টাকা পাচার করে আমাদের বাজেট সংকুচিত হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। আরেকটা জিনিস, এই সরকারে রাসেল ভাইপার সাপ চলে আসছে মাননীয় স্পিকার। এই সাপ আসার কারণে সরকারে যখন সাপ আসে প্রকৃতিতে বেজি থাকে, এই বেজি করে কি সাপরে নিয়ন্ত্রণ করে। কিন্তু এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই সাপরে ধরবে। মাননীয় স্পিকার, আপনি দেখেন এই আমাদের প্রতিষ্ঠানগুলা কত দুর্বল হয়ে গেছে। আমাদের প্রতিষ্ঠান একজন ভদ্রলোককে দুদক ধরতে পারে নাই,
একজন ভদ্রলোককে এনবিআর ধরতে পারে নাই, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ধরতে পারে নাই, আর এনবিআর এর মতিউর রহমানকে ধরলো একটা ছাগল। ছাগল ছাড়া এই লোককে তো আপনি আনতেই পারতেন না। ছাগলের কাণ্ড হওয়ার কারণে বেনজির কাণ্ড, মাননীয় সাবেক আইজিপি উনি এত বড় হয়ে গেলেন, মন্ত্রণালয় জানলো না, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানলেন না। এই বাচ্চাটা এত বড় হয়ে গেল, আর কিছুদিন সুযোগ পাইলে পুরা গোপালগঞ্জ কিনে ফেলতেন এই বেনজির সাহেব। তারপরে এইটার দায় এই মন্ত্রণালয় এড়াইতে পারে না মাননীয় স্পিকার। এখন আপনারা কালো টাকা সাদা করবেন, আমার কোনো অসুবিধা নাই। যদি মনে করেন টাকা রয়ে গেছে, কিছু টাকা জমানো বা বিভিন্ন অলস টাকা রয়ে গেছে, এটারে সাদা করবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এই সাদা করার মধ্য দিয়া বেনজির আর মতিউরের টাকাও যদি সাদা হয়ে যায়, আর এদের ভবিষ্যৎ প্রজন্ম উত্তরাধিকার, আদর্শের উত্তরাধিকার যারা, তাদের টাকাও যদি সাদা হয়, তাহলে এই আমি বলতে চাই যে আমি যত বরাদ্দ এই পর্যন্ত পাইছি, আমি হচ্ছে কি এমপি হিসাবে ট্রাস্টি। এই টাকা জনগণের জানার অধিকার আছে। আমি ফেসবুকে দিয়েছি, হয়তো প্রকল্পের জায়গায় টাকা বলছি, কিন্তু টাকার মধ্যে কোনো ব্যবধান ছিল না, কারণ নতুন জেনারেশন আপনি যা বরাদ্দ পাবেন তা জানতে চায়। এবং আমি বিশ্বাস করি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে আমি এই ট্রান্সপারেন্সি আমার মধ্যে এটা থাকতে হবে। এবং আমি এই কথা বলি, আমি আমার এলাকার এমপি হয়েছি। মিন করে ওই কথাটি বলে থাকেন, মন থেকে বলে থাকেন যে জেনারেল আজিজ কিংবা বেনজির, সাবেক পুলিশ প্রধান, সেনা প্রধান, যাই হোক না কেন, তাদের অপকর্মের দায় সরকার নেবে না। এই কথা যদি তিনি মনে প্রাণে বিশ্বাস করে বলে থাকেন, তাহলে আমি ধন্যবাদ জানাই। আর যদি অভিনয়ের জন্য, জনগণকে ধোঁকা দেওয়ার জন্য, আইওসের জন্য বলে থাকেন, তাহলে আমি ঘৃণা প্রকাশ করছি, আমি ধিক্কার জানাচ্ছি। কারণ এই পুলিশ প্রধান বেনজির, যার নাই কোনো নজির, আসলেই উনি বেনজির। তো এই বেনজিরকে পুলিশ প্রধান কে বানিয়েছে? ধাপে ধাপে প্রমোশন দিয়ে ঢাকা মেট্রোপলিটনের এই ডিএমপির কমিশনার, র্যাবের প্রধান, তারপরে পুলিশ প্রধান কে বানিয়েছে? শেখ হাসিনা বানিয়েছে। কাজে এই বেনজিরের অপকর্মের দায় শেখ হাসিনাও এড়াতে পারেন না। একইভাবে এই পুরান ঢাকার সন্ত্রাসী পরিবারের সন্তান, যার গোষ্ঠী শুদ্ধ সন্ত্রাস, আপন ভাইয়েরা সন্ত্রাস, খুনি, 90-এর দশকে 7 স্টার গ্রুপ, 5 স্টার গ্রুপ, বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ যারা নিয়ন্ত্রণ করত এই আজিজ পরিবার, সেই পরিবার থেকে প্রধানমন্ত্রী সেনা প্রধান নিয়োগ দিয়ে তার রুচি এবং তার মানসিকতার বহিঃপ্রকাশ করেছেন। আজিজকে কে সেনা প্রদান করেছে? এই সরকার প্রধান, এই শেখ হাসিনা সেনা প্রদান করেছে। কাজেই তাদের মানসিকতায় যে লুটপাট, গুম, খুন, সেটা তো তারা উচ্চ পদে খুনি, লুটেরা, দুর্বৃত্তদেরকে বসিয়ে প্রমাণ করেছে। আমাদের সংগ্রামী সভাপতি ঢাকা মহানগর উত্তরের মিজান ভাই বলেছে, প্রধানমন্ত্রী 42টা টেলিভিশন, পত্র পত্রিকার সামনে কথা বলছেন, সাংবাদিকদেরকে গরু ছাগল মনে করছেন, মানুষকে পাগল মনে করছেন, উন্মাদ মনে করছেন, তাই তিনি মিথ্যে বলে যাচ্ছেন। সাংবাদিকরা চুপচাপ সেটা ফলো করে লিড নিউজ করছেন, টেলিভিশনে প্রচার করছেন, আর আম পাবলিক শুনে আর হাসে। কথা ওই জায়গায় চলে গেছে যে যাই যদি যাক প্রাণ, হীরক রাজাই ভগবান। শেখ হাসিনা যাই বলুক না কেন, ওইটাই আসমানি কিতাবের বাণীর মতো সত্য তাদের কাছে, আওয়ামী লীগের নেতাদের কাছে। এবং তিনি প্রতিনিয়তই এই ভোট এবং নির্বাচন নিয়ে মিথ্যাচার করে যাচ্ছেন, জনগণের সঙ্গে ইচ্ছামি করে যাচ্ছেন যে জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, আমরাই এদেশে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি, ভাতের অধিকার ফিরিয়ে দিয়েছি, আওয়ামী লীগ না থাকলে দেশে উন্নয়ন হয় না, এই সমস্ত ফালতু কথা বলে বেড়াচ্ছেন, ইচ্ছামির কথা বলে বেড়াচ্ছেন একটা দেশের প্রধানমন্ত্রী, এবং রাষ্ট্র নিয়ে মস্করা করছে। তো ওই যে আমাদের এক ভাই বলছে না, দুইজনে গল্প করতেছে, আবার ফেসবুকে দেখলাম লেখি হচ্ছে, একজন জিজ্ঞাসা, ভাই দেশের অবস্থা কি? দেশের অবস্থা জেলখানার মতো। কেমন? জেলখানায় আজান দেয় ছিনতাইকারী, ইকামতি করে চোর, নামাজ পড়ায় খুনি, তাই না? জেলখানায় তো ম্যাক্সিমাম অপরাধীরাই জেলখানায় তাদের সাজা হয়, তারা থাকে।
তো সেইখানে তো ইমামতি করে সেই অপরাধীরা, নামাজও ওই আজানও দেয় আপনার অপরাধীরা, আবার মোনাজাতও ধরে সেই অপরাধীরা। তো আজকে এই দেশের দিকে যদি তাকান, এই দেশ কারা চালাচ্ছে? ওই ছিনতাইকারী, চোর, ডাকাত, লুটেরারা চালাচ্ছে। তো প্রিয় দর্শক, আপনারা তখন যে ভিডিওটা দেখছেন সেখানে ব্যারিস্টার সুমন সংসদে যে জ্বর তুলেন যে সরকারি দলের ভিতরে, আওয়ামী লীগের ভেতরে এরকম রাসেল ভাইপার ভর্তি। রাসেল ভাইপার নিয়ে সারা দেশ জুড়ে কিন্তু আতঙ্ক। আর এই রাসেল ভাইপারের সাথে তুলনা করেছেন এই দুর্নীতিবাজদের, যে দুর্নীতিবাজরা হাজার হাজার কোটি টাকা দেশ থেকে টেনে হিসড়ে বা বের করে নিয়ে যাচ্ছে বাইরে। আর এই দুর্নীতিবাজদের ব্যাপারে তিনি কথা বলছেন যে এদের মুখোশ উন্মোচন করতে হবে। তার সাথে সাথে নুরুল হক নুরও অনেকগুলো কথা বলছেন। তো আপনারা কিন্তু দেখছেন যে কি বলছেন। তো সবচেয়ে বেশি আলোচনার বিষয় যেটা, ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমন কিন্তু কাউকে ছাড় দিচ্ছেন না। ব্যারিস্টার সুমন দুর্নীতিবাজদের পেছনে কড়াকড়িভাবে কিন্তু লেগেছেন। তো দেখা যাক আসলে কি হয় পরবর্তীতে। তো এই বিষয়ে আপনাদের মতামত কি জানিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।